লন্ডনে ইউনূস তারেক বৈঠকে নির্বাচনী কালো মেঘ কেটে গেছে বলছে বিএনপি। সরকারের পক্ষে ইসিকে নির্দেশনা না দেওয়ার হতাশা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। ইসি প্রজ্ঞাপন জারি, গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইল ফলক মন্তব্য দলটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী। চাঁদপুরে করোনা ল্যাব না থাকায় দুর্ভোগ। এবং সিরাজগঞ্জে উজানের ঢলে যমুনা পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা। প্লাবিত নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসলি জমি। দিন যত যাচ্ছে সারা দেশে বাড়ছে করোনার প্রকোপ, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত নতুন রোগী। তাদের মধ্যে কেউ কেউ আসছেন গুরুতর লক্ষণ নিয়ে। হাসপাতালটির পরিচালকের আশঙ্কা, এখনই সবাই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিদিনই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসছেন অনেকে। তবে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। ফাস্ট করলে ভালো হতো, অনেকক্ষণ যাবত আমি বসেই থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। রোগী যে বসায় রাখছি এখনো কোনো ইয়েই নেই, ওনাদের কোনো গুরুত্বই নেই। সিরিয়ালে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়। জ্বর, শরীর ব্যথা আর মানে মাথা ব্যথা করে। হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 44 জন। বিভিন্ন জটিলতা থাকায় তাদের মধ্যে 7 জনকে রাখা হয়েছে আইসিইউতে। শরীর ব্যথা, পা বিশেষ করে বেশি, আর খাবারের অনীহাটা বেশি থাকে, এই সমস্যাগুলো হয় প্রধানত। আর সর্দি, কাশি এইসব থাকেই। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, যদিও কোভিডের ধরন কিছুটা পাল্টাচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাম্বারটা যেহেতু অতটা বেশি না, আমরা যদি এই মুহূর্তে উই বিকাম সো কশাস, উই ক্যান অ্যাসিওর দ্য পিপুল যে তোমরা এই প্রিভেনশন যদি ফলো করো, ইউ ক্যান বি প্রোটেক্টেড এগেনস্ট কোভিড। তাহলে কিন্তু আমরা এখন থেকে এই কন্ডিশনটাকে থেকে ইমপ্রুভ করতে পারবো। যেরকম আমাদের এখন থেকেই যদি জনগণ কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধুতে করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেই করোনা পরীক্ষার ল্যাব। তাই জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে অনেককে যেতে হচ্ছে কুমিল্লা অথবা ঢাকায়। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। আরটিপিসিআর ল্যাবের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বললেন তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বাবুর। প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চাঁদপুরের 250 শয্যা জেনারেল হাসপাতালে নেই করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা, যে কারণে জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা সহ শ্বাসকষ্ট নিয়ে পরীক্ষার জন্য আসলেও মিলছে না সেবা। বেসরকারি অর্থায়নে একটি ল্যাব থাকলেও বর্তমানে সেটি অকেজো। তাই ল্যাব না থাকায় চাঁদপুরবাসীকে করোনা পরীক্ষার জন্য কুমিল্লা অথবা ঢাকায় যেতে হচ্ছে। করোনা টেস্টের জন্য আলাদা ল্যাব কিংবা সেবা দিতে আলাদা কোনো ব্যবস্থা না থাকার অভিযোগ করলেন সেবা প্রত্যাশীরা। এখানে কোনো করোনা টেস্টের ব্যবস্থা নাই, কোনো সরঞ্জাম, মেশিনারি বা আলাদা যেটা একটা ব্যবস্থা থাকা দরকার, এখানে কোনোটাই নাই। আমাদের চাঁদপুর সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র স্থাপন করা হয়। এবং এই এলাকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে অতি সত্বর একটা করোনা মিশিং চাঁদপুর হাসপাতালে দরকার। আমি সরকারের কাছে উদ্যতভাবে আহ্বান জানাচ্ছি এই কাজটা করার জন্য। করোনা পরীক্ষার মেশিন অকেজো থাকায় রোগীদেরকে চিকিৎসা দিতে অসুবিধার কথা জানালেন এই মেডিসিন বিশেষজ্ঞ। খাওয়ার অরুচি, এইসব সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসলে আমরা সাসপেক্ট করি যে কোনো সিজনাল ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে অথবা কোভিড-19 হতে পারে। এইসব রোগ ডায়াগনোসিস করতে হলে, কনফার্ম করতে হলে আমাদেরকে অবশ্যই আরটিপিসিআর পরীক্ষাটি করতে হয়, যেটা আমাদের চাঁদপুরে এখন আর অ্যাভেলেবেল না। কিট সহ সব ধরনের চাহিদাপত্র দেয়া আছে জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, আরটিপিসিআর ল্যাবটি সচল না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোভিড ডায়াগনোসিসের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের জন্য চাহিদাপত্র দিয়েছি এবং অন্যান্য অক্সিজেন, ঔষধ যা যা লাগে সবকিছু আমাদের প্রস্তুতি যথাযথ আছে। আমাদের
একটা ঘাটতি হলো যে আরটিপিসিআর ল্যাবটা সচল নাই। আরটিপিসিআর ল্যাবের জন্য আমরা কি যে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত করানো পরীক্ষা ল্যাব সহ সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা চাঁদপুরবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, দাউদকান্দি করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনাকে যেমনটি আপনি কুমিল্লার সার্বিক পরিস্থিতি যদি আমি করোনা নিয়ে আপনাকে বলি তাহলে বলতে হয় জুন মাসে কিন্তু করোনা পরীক্ষা করা হয়েছিল 78টি, তার মধ্যে সংক্রমণ পাওয়া গেছে, আক্রান্ত পাওয়া গেছে 13 জন, নিহত হয়েছে 1 জন। আর যদি আপনাকে ডেঙ্গু নিয়ে কিন্তু কুমিল্লায় মাথা চারা দিয়ে উঠেছে, উল্লেখ করে নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে আপনার 6 জন। আমরা এই নিয়ে একটু কথা বলবো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএচওর সাথে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএচওর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাকে একটু জানাবেন কি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা ডেঙ্গুর কি রয়েছে, একটু বলবেন কি? সারা দেশের মতো দাউদকান্দি সূত্রটা একটু ভিন্ন। আমরা এখানে প্রচুর কেস পাচ্ছি। বর্তমানে আমাদের এখানে 12 জন রোগী ভর্তি আছে। আমরা দেখতে পাচ্ছি নারীদের মধ্যে আক্রান্তের হারটা বেশি। আমাদের এখানে 8 জন নারী ভর্তি আছে আর 4 জন পুরুষ ভর্তি আছে। সবগুলো রোগী আমাদের স্টেবল আছে। গত মাসে এবং তার আগের মাসগুলোতে সাধারণত এত বেশি রোগী পেতাম না। আমরা একজন 2 জন এরকম রোগী পাচ্ছি। এখন প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এই রোগীগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছি। আর কিছু রোগী আমরা রেফার করছি না এমন না, ঢাকা বা কুমিল্লা প্রাইভেট হাসপাতালগুলোতে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। তবে উল্লেখ্য যে 6 জন পেশেন্ট মৃত্যুবরণ করেছে বিভিন্ন সংক্রমণের হারটা সারা দেশের তুলনায় দাউদকান্দিতে অনেক বেশি। গত 24 ঘন্টায় আমরা তথ্য পেয়েছি এখন মতো, এটা ফাইনাল না। সংক্রমণ এখন পর্যন্ত 80 জন হয়নি, ভর্তি কেউ হয়নি। ছুটি দিয়ে বাড়ি পাঠিয়েছি। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি আসলে দাউদকান্দির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান সাহেব আমাদেরকে জানাচ্ছিলেন যে জনসচেতনতার কোনো বিকল্প নেই। দাউদকান্দি পৌরসভায় কিন্তু ডেঞ্জার জোন হিসেবে কিন্তু চিহ্নিত করেছে পৌর প্রশাসন। আর এরই জায়গায় কিন্তু দাউদকান্দিতে আমরা দেখেছি একই ভবনে কিন্তু 8 থেকে 10 জন পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে, সাধারণ যে রয়েছে। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ। জেরিন সাহাব, আপনাকে ধন্যবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত 3-4 দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার এবং শহর রক্ষাহাট পয়েন্টে 8 সেন্টিমিটার পানি বেড়েছে। জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, যমুনার পানি বৃদ্ধি এবং সেই সাথে স্থানীয়দের দুর্ভোগ সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতে কিন্তু যমুনা নদীতে গত 5 দিন যাবৎ কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে সকাল
কাজীপুর পয়েন্টে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে 21 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হাট পয়েন্ট যেটি রয়েছে সেটিতে কিন্তু 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার 260 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিরাজগঞ্জ হাট পয়েন্ট যেটি রয়েছে সেটিতে 243 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু বন্যা আশঙ্কা করছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে গত 5 দিন হলো বৃষ্টির কারণে কিন্তু এই পানিটা বৃদ্ধি পেয়েছে, তবে আজকে পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা আছে অতিরিক্ত ভাবে, কিন্তু আগামী দিনে এগুলোতেও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে বন্যা নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো গ্রহণ করেছে। তবে তারা এখন আশঙ্কা করছে যে এখন এই ভারী ধরনের অথবা বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই, তবে আগামীতে এই বন্যা হতে পারে বলে তারা জানিয়েছেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হলো যে দুর্ভোগের কথা। এখন আপাতত চরাঞ্চলে মানুষ যেগুলো রয়েছে তারা কিন্তু এই বন্যার পানিতে এখন পর্যন্ত নিমজ্জিত হয়নি, তবে তাদের যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলোতে পানি ঢুকে পড়েছে এবং তাদের ফসলি জমিগুলোতে যে নিমজ্জিত হওয়ার কারণে ফসল রয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে সিরাজগঞ্জের চর অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের মানুষগুলো তো সাধারণত সবসময়ই এই পানির নিচে থাকে, তারা কিন্তু নৌকাতে যাতায়াত করে। তবে নদী অভ্যন্তরীণ যেগুলো এলাকা রয়েছে সেই এলাকাগুলোর মানুষজন ইতিমধ্যে তারা বন্যা নিয়ন্ত্রণের জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো কিন্তু নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। বরিশালের বানেরপাড়ায় অসহায় ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্পের ঘর বিক্রি করা হচ্ছে। কেউ কেউ দিচ্ছেন ভাড়া। মুক্তিযোদ্ধাদের বরাদ্দের ঘরে থাকছে তাদের স্বজনরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশালের বানারীপাড়া উপজেলায় অসহায় হতদরিদ্র গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে দেওয়া ঘর বিক্রি করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া অনেক পরিবারই এখন মোটা অঙ্কের টাকায় সেগুলো বিক্রি করে চলে যাচ্ছেন অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। অপরদিকে মুক্তিযোদ্ধাদের নামে দেওয়া ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো দখলে তাদের দূর সম্পর্কের আত্মীয়রা, কেউ আবার ভাড়াটিয়াও। আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে, ঠিক আছে থাকো। সেই হিসাবে আমি 10 বছর ধরে থাকি এখানে। সে থাকে কোথায়? সে থাকে তার বাড়িতে। হ্যাঁ, ঘর লাগে না দেখে আমারে থাকতে দিয়ে গেছে। দিছি, বেশি দেয়নি, 1050 দিছি। এজন্য স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছে প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেওয়া হোক। এরা ঘরে আসে না, তালা মারা থাকে। অন্য একজন অসহায় লোক থাকলে আমাকেও সুবিধা হয়। অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে আনো, কিন্তু তারা একটা ঘর পায় না। যারা টাকা নিয়েছে মূলত এই ঘর দুয়ার বেচিয়া, এই টাকাটা ফেরত দেওয়া হোক। আশ্রয়নের এসব ঘর ভাড়া দেওয়া নিয়ম বহির্ভূত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্য কারোর কাছে 99 বছরের আগে হস্তান্তর করে ওয়ারিশ ব্যতীত, তাহলে তার বন্দোবস্ত বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার তহসিলদার সার্ভেয়ার সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে। যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। আর সব বিষয়ে দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আশ্রয়নে ঘর পাওয়ার যোগ্য নয়, তারা যদি ঘর পেয়ে থাকে এটা তদন্ত সাপেক্ষে তাদেরটা বাতিল করা হবে, এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য, যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব। এমন বাস্তবতায় সরকারের দেওয়া সব বরাদ্দই যেন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয়, প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। শুরুতেই সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য এবং ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রংপুরে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা করেছে সেনাবাহিনী। রংপুর নগরী ধর্মসভায় এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।
নাটোরের গুরুদাসপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমী উফশী আমন ধান বীজ, বিভিন্ন ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে বাসদ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও ট্রাম্পের পুষ্পস্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাইদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছে ফরিদপুর নগরকান্দা উপজেলা স্বাস্থ্য সহকারীরা। কুষ্টিয়ার কুমারখালীতে 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধান চাষাবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। লালমনিরহাটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতা। অভিযুক্ত বাবা ছেলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। নিয়োগ বিধি সংশোধন ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে ঝালকাঠি স্বাস্থ্য সহকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব 2025। রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে অংশগ্রহণ করেন রূপগঞ্জ সহ আশেপাশের জেলা থেকে আগত গণমাধ্যম কর্মীরা। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2900 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরে খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীর সংখ্যায় অর্ধশতাধিক। 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে বিশ্বের নজর যখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে ছিল, ওই সময় দখলদাররা 870 ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হয়। খেলা খবর। ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোয় বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। প্রথম টেস্টে ড্র করায় দুই দলের জন্যই এটি সিরিজ জয়ের সুযোগ। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অসুস্থতা থেকে সেরে ওঠায় এবারে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। এদিকে দ্বিতীয় টেস্টের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দলে রাখা হয়নি বোলিং অলরাউন্ডার মিলন রত্নানায়ককে। এছাড়াও থাকছে না অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলে ডাক পেয়েছেন পেসার বিশ্ব ফার্নান্দো এবং স্পিনার দুনিত ভেল্লালাগে। জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আমার হাতে প্রথম যে পত্রিকাটি আছে প্রথম আলো, তারা শিরোনাম করেছে যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কেন? রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে অর্থনীতি খারাপ। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন, পরস্পরকে দুষছে ইরান ও ইসরায়েল। 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এরপরে রয়েছে সমকাল, যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ 2 দলের, গোল বেঁধেছে গবেষণায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আমের বাজার ভালো না। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, যুদ্ধবিরতির মাঝেও হামলা, ইসরায়েল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ঢাকায় 11 ফ্লাইটের যাত্রীরা নানা ভোগান্তিতে, আকাশপথে শিডিউল বিপর্যয়।
রয়েছে যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে, মার্কিন ঘাঁটিতে হামলার পরপরই যুদ্ধবিরতি, অবশেষে হার মানল ইসরায়েল। 6 জনকে পুড়িয়ে মারায় 16 জনের সম্পৃক্ততা মিলল, আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল। মব ভায়োলেন্সে দমবে না কঠোর পদক্ষেপ ছাড়া। দৈনিক বণিক বার্তা তারা শিরোনাম করেছে, 12 দিন পর যুদ্ধবিরতি, লড়াই করে টিকে গেল ইরান। মার্কিন নিষেধাজ্ঞায় নেওয়া যাচ্ছে না রুশ হেলিকপ্টার, বছরের পর বছর অলস বসে আছে পুলিশের এভিয়েশন উইং। সবশেষ আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। Ceasefire takes hold after Trump rebukes. Iran says willing to resolve issues through talks. World cautiously welcomes truce after 12 days of fighting. দর্শক, এই ছিল আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে ইউনূস তারেক বৈঠকে নির্বাচনী কালো মেঘ কেটে গেছে বলছে বিএনপি। সরকারের পক্ষে ইসিকে নির্দেশনা না দেওয়ার হতাশা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, ইসি প্রজ্ঞাপন জারি, গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইল ফলক মন্তব্য দলটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী। চাঁদপুরে করোনা ল্যাব না থাকায় দুর্ভোগ। এবং সিরাজগঞ্জে উজানের ঢলে যমুনা পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা। প্লাবিত নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসলি জমি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।